নাই তো তুমি ক্লাসে দিছি না। শুরু করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের আগামীকালকে যুক্তিবিদ্যা পরীক্ষা, তাদের জন্য স্কুল অফ এক্সিলেন্স আয়োজন করেছে ফাইনাল রিভিশন ক্লাস। আজকের ক্লাসে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে 5টা অধ্যায়, সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা, সেইগুলার বিশ্লেষণ এবং কোনটার উত্তর, এটা হলো কেন, এটা হলো না কেন, এবং এই 5টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সর্বশেষ তোমরা যুক্তিবিদ্যা থেকে, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে যখন সৃজনশীল অ্যান্সার করবা, কিভাবে অ্যান্সার করলে তোমরা সর্বোচ্চ নাম্বার বা নিজেদের সেরাটা লিখে সেরা নাম্বার আনতে পারো, সেই বিষয়ে তোমাদের সাথে কথা আছে। তো চলো ক্লাস না বাড়িয়ে, সময় না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। একদম প্রথমে প্রথম প্রশ্ন, সংজ্ঞায় কিরূপ ভাষা ব্যবহার করা উচিত? সংজ্ঞায় কিরূপ ভাষা ব্যবহার করা উচিত? সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টা, সেটা কিন্তু যৌক্তিক সংজ্ঞা। আমরা তো বিভিন্ন সাবজেক্টে, আমরা যেই যেই সাবজেক্ট পড়ি না কেন, বাংলায় ইংলিশ বাদে আমাদের সব জায়গায় কি দিতে হয়? একটা সংজ্ঞা দিতে হয়। কিন্তু সেই সংজ্ঞা আর যুক্তিবিদ্যায় আমরা যে যৌক্তিক সংজ্ঞাটা পড়ি, তার ভিতরে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। যেরকম যৌক্তিক সংজ্ঞা বা যুক্তিবিদ্যা আমরা যে সংজ্ঞাটা ব্যবহার করি, সেখানে নেতিবাচক বা না এমন কোনো শব্দ কিন্তু ব্যবহার করা যাবে না। আবার এমন শব্দ ব্যবহার করা যাবে না যার মাধ্যমে আমরা উত্তরটা দিচ্ছি ঠিক আছে, কিন্তু উত্তরটা খুবই জটিল হয়ে যাচ্ছে, বা যে ভাষার প্রয়োগটা অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে, এমন অবস্থায় যে আমরা সেই অর্থটাই বুঝতে পারতেছি না। আবার দেখা গেল যে অনেক সময় আমরা বলি না যে পানি মানে কি, পানি হলো ওয়াটার, ওয়াটার মানে কি, ওয়াটার হলো পানি, তাহলে আমরা তো নতুন কিছু জানতে পারতেছি না, আমরা ঘুরে ফিরে একই কথা বলতেছি বা একটা সমার্থক শব্দ ইউজ করতেছি। এরকম বেশ কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে যৌক্তিক সংজ্ঞা দিতে হয়। তাহলে আমরা দেখি সংজ্ঞায় কিরূপ ভাষা ব্যবহার করা উচিত। রূপক মানে থিমেটিক কোনো কিছু কিন্তু আমরা সংজ্ঞা ইউজ করতে পারবো না। তোমাকে যখন বলা হবে যে পানি মানে কি বা জল মানে কি, তুমি কিন্তু বলতে পারবে না জল হলো এমন এক জিনিস যা আমাদের তোমার কি বলে খোরাক মেটায়, বা যা আমাদের অন্তরকে সন্তুষ্ট করে, এরকম টাইপের রূপক কথা কিন্তু ব্যবহার করতে পারবো না। আবার দুর্বোধ্য কোনো ওয়ার্ড বা সেন্টেন্স আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। এবং নঙর্থক বা নেগেটিভ নেগেটিভ কোনো ওয়ার্ডও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের সংজ্ঞা কেমন হবে? আমাদের সংজ্ঞা হবে সদর্থক, বা যেটা হলো পজিটিভ ওয়ার্ড বা অ্যাফার্মেটিভ ওয়ার্ড ইউজ করে, এরকম সংজ্ঞা আমাদের দিতে হবে। তাহলে আমি যদি বলি যে জল কি বা পানি কি, পানি হলো এমন এক ধরনের তরল উপাদান যা আমাদেরকে তৃষ্ণার্ত মুক্ত রাখে, বা যেটা আমরা তৃষ্ণার্ত হলে খেয়ে থাকি বা পান করে থাকি, এটাই হলো পানি। এই ধরনের সংজ্ঞা আমাদেরকে দিতে হবে। 2 নাম্বার, সংজ্ঞার অন্যতম উদ্দেশ্য কোনটি? সংজ্ঞার অন্যতম উদ্দেশ্য কোনটি, মানে এক কথায় যৌক্তিক সংজ্ঞা আমরা কেন ব্যবহার করি? আমরা তো যৌক্তিক সংজ্ঞা ব্যবহার না করে নর্মাল সংজ্ঞাও ব্যবহার করতে পারতাম। আমরা যৌক্তিক সংজ্ঞা কেন ব্যবহার করি? শব্দের অর্থের পার্থক্য সৃষ্টি করা না, আমরা তো পার্থক্য সৃষ্টি করার জন্য যৌক্তিক সংজ্ঞা ব্যবহার করি না। চিন্তার মধ্যে ভ্রান্তি সৃষ্টি করার জন্য কি কেউ যৌক্তিক সংজ্ঞা ব্যবহার করবে? এটাও সম্ভব না। এবং লাস্টলি বলছে শব্দের বিপরীত অর্থ প্রদান করা। আমরা যখন যৌক্তিক সংজ্ঞা ব্যবহার করি, তখন তো আমরা বিষয়টাকে কি করতে চাই? আরো ক্লিয়ার করতে চাই। আমরা কি করতে চাই? বিষয়টাকে আমরা আরো বোধগম্য করতে চাই। আমরা তো পার্থক্য সৃষ্টি করতে চাবো না, আমরা ভ্রান্তি তো সৃষ্টি করতে চাবোই না, আমরা বিপরীত অর্থ সৃষ্টি করতে চাবো না বা বিপরীত অর্থ প্রকাশ করব না। তাহলে আমরা কি করব? করব হলো শব্দের অস্পষ্টতা দূর করা। মানে মনে করো তোমরা কেউ দেখলা একটা জায়গায় লেখা আছে যে ক্লোরোফর্ম, এখন তোমরা জানো না যে ক্লোরোফর্ম জিনিসটা কি। এই যে জানার জন্য বা জানার ইচ্ছা থেকেই কিন্তু আমরা সংজ্ঞা বা যৌক্তিক সংজ্ঞা আহ পড়ে থাকি। আচ্ছা, সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত। সংজ্ঞাই হলো বৈজ্ঞানিক জ্ঞানের আদি অন্ত। মানে আমরা যখন কোনো বৈজ্ঞানিক জ্ঞান জানতে চাবো, বা আমরা যখন কোনো বৈজ্ঞানিক জিজ্ঞাসার যে রাস্তাটা বা পথ, এই পথটা আমরা যখন অতিক্রম করব, এটা শুরুতেও যেরকম সংজ্ঞা আছে, শেষেও এরকম সংজ্ঞা আছে। এবং তোমরা যুক্তিবিদ্যা পড়ো, ইতিহাস পড়ো, সমাজবিজ্ঞান পড়ো, পৌরনীতি পড়ো, মনোবিজ্ঞান পড়ো, যেইটাই পড়ো না কেন, তোমাদের কিন্তু সাধারণত দেখা যায় যে সৃজনশীলের নাম্বারে, কিংবা তোমরা যে 30টা বা 25টা এমসিকিউ অ্যান্সার করো, সেখানে মাঝে মাঝে কিন্তু এরকম উক্তি দিয়ে দেয়। একটা উক্তি দিয়ে বলে এই উক্তিটা কার, কিংবা পরিফিরির মতে তোমার যেই
বিষয়টা, সেটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, বা রবীন্দ্রনাথের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে কয় ভাগে তিনি দেখেছেন, এরকম যে বিষয়টা যুগ বিভিন্ন স্কলারের রেফারেন্স নিয়ে এসে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। তাহলে সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত। উক্তিটি কার? উক্তিটি হলো অ্যারিস্টটল। উক্তিটি হলো অ্যারিস্টটলের। আচ্ছা, তারপরে আমরা দেখি যুক্তিবিদ্যার জনককে। যুক্তিবিদ্যার জনককে, এটা মানে যুক্তিবিদ্যায় আসা অন্যতম গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা তোমাদের বারবার এইচএসসিতেও আসে। আর বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন পরীক্ষা দিবা বিভিন্ন ইউনিটে কিন্তু সমাজবিজ্ঞান নিয়েও প্রশ্ন আসে, এবং ওর ভিতরে আসা অন্যতম ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন হলো সমাজবিজ্ঞানের জনককে, এবং আমরা সকলে জানি সমাজবিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল। আচ্ছা, পদের আবশ্যিক ও অনিবার্য গুণাবলী কোনটি? পদের আবশ্যিক অনিবার্য মানে যেটা ছাড়া আসলে পদের গুণাবলীকে আমরা ভাবতেই পারি না, এরকম বিষয় কোনটা? এটা কি উপলক্ষণ, অবান্তর লক্ষণ, বিভেদক লক্ষণ, নাকি আসন্নতম জাতি? এটা হলো বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ মানে কি? বিভেদক লক্ষণ বলতে বোঝায় যে যেটার মাধ্যমে একটি পদকে আরেকটি পদের আহ, থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। মনে করো নারী এবং পুরুষ দুটি পদ, তাহলে নারী এবং পুরুষ পদকে তুমি যখন আলাদা করতে যাবা তখন তোমার এই বিভেদক লক্ষণ ব্যবহার করতে হবে। তাহলে আলাদা কি হইতে পারে? তুমি বলতে পারো যে পুরুষের ভিতরে এক্স ওয়াই ক্রোমোজোম আছে, নারীর ভিতরে এক্স এক্স ক্রোমোজোম আছে। এই যে ক্রোমোজোমের যেই পার্থক্য, এটাকে তুমি বিভেদক লক্ষণ হিসাবে দেখাতে পারো নারী ও পুরুষের পার্থক্যর বিষয়। আবার তুমি যদি বলো যে মানুষ আর গাছের মধ্যে পার্থক্য কি, তাহলে বিভেদক লক্ষণগুলাই পার্থক্য বোঝাবে। সেটা কি? মানুষ হলো চলনশীল বা মানুষ চলতে পারে, গাছ পারে না, বা গাছ হলো স্থির থাকে। মানুষ কি করে? মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। গাছের ক্ষেত্রে ভিন্ন। আবার গাছ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, মানুষ সেটা পারে না। এরকম যে পার্থক্য মানুষ আর গাছের মধ্যে, বা মানুষ বা মানব বা বৃক্ষের মধ্যে, সেটাই হলো বিভেদক লক্ষণ। ওকে, এখন এখানে দেখো যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য দেওয়া আছে। সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যগুলা কিন্তু তোমাদের বিশেষ করে যখন তোমরা রিটেন কোশ্চেন বা সৃজনশীল বা সিকিউ অ্যান্সার করো, সেখানে দেওয়া থাকে। যেরকম সংজ্ঞায়িতকরণ, সংজ্ঞা কি? আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করা হয় সংজ্ঞাতে, কিন্তু বর্ণনাতে সেটা করা হয় না। বর্ণনাতে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ এবং কখনো জ্ঞাতার্থের অংশবিশেষ উল্লেখ করা যেতে পারে। এর পাশাপাশি প্রকৃতিগত দিক থেকে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য কি? প্রযোজ্যতার ভিত্তিতে পার্থক্য কি? নির্দিষ্টতা, জ্ঞাতার্থের প্রযোজ্যতা, জটিলতা, নিয়ম অনুসরণ, যৌক্তিক ভ্রান্তির সম্ভাবনা, সর্বজন গ্রাহ্যতা এবং গাণিতিক সমীকরণ তুলনা, এই সব বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা কি? তোমাদেরকে আমরা যখন স্লাইডটা প্রোভাইড করব, তখন এটাকে তোমরা আরো বিস্তারিতভাবে যখন পড়বা, আশা করি তোমাদের অনেক সহায়তায় দিবে। তো চলো পরেরটা আমরা যাই। এখন আমরা একটা এমসিকিউ দেখি। আমরা জানি আমরা যে 30টা এমসিকিউ সলভ করব, তার ভিতর সাধারণত একটা এবং একের অধিক এরকম এমসিকিউ দেয় যে উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর দিতে হবে। সেরকম একটা প্রশ্ন দেখি। যুক্তিবিদ্যার ক্লাসে নুসরাত স্যারকে প্রশ্ন করলো, স্যার, যুক্তিবিদ্যার মূল বিষয় হচ্ছে অনুমান, সেক্ষেত্রে অনুমানের সাথে সরাসরি সম্পর্কিত বিষয় ছাড়া অন্য কিছু পড়ার কি প্রয়োজনীয়তা আছে? স্যার বললেন, অনুমানকে বুঝতে হলে বা সঠিক অনুমান প্রণয়ন করতে হলে অনুমানের সহায়ক আরো কিছু বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। তবে তার মধ্যে অন্যতম হলো যৌক্তিক বিভাগ, যেটা তোমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যৌক্তিক সংজ্ঞার পরে যৌক্তিক বিভাগ, সেখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। তাহলে উদ্দীপক এটা। আর প্রশ্নটা কি মূলত উদ্দীপকে উল্লেখিত বিভাগের মানে এই যে যৌক্তিক বিভাগের মূল আলোচ্য বিষয়টা কি? মানে এক কথায় যৌক্তিক বিভাগে আমরা কি কি নিয়ে আলোচনা করি? পদের পরিমাণগত বিশ্লেষণ, দ্বিকটিক বিভাগ, বিভাগের সীমাবদ্ধতা, নাকি অঙ্গগত ও গুণগত বিভাগের সাথে যৌক্তিক সংজ্ঞার পার্থক্য নিরূপণ? আচ্ছা, দ্বিকটিক বিভাগ কি? দ্বিকটিক বিভাগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তা একটু বলি। যখন কোনো পদকে দুইটা ভাগে ভাগ করা যায়, কোনো পদকে দুই ভাগে ভাগ করা যায়, মনে করো এটা একটা পদ, এটাকে দুই ভাগে ভাগ করা হলো, এইটা একটা, এইটা একটা, আবার এইটাকে দুই ভাগে ভাগ, এটা একটা, এইটা একটা, আবার এইটাকে দুই ভাগে ভাগ। দ্বিকটিক, যখন দুয়ে দুয়ে আমরা বিভাজন করব, তখন সেটা হলো দ্বিকটিক বিভাগ। এবং যৌক্তিক বিভাগের মূল আলোচ্য বিষয় কিন্তু দ্বিকটিক বিভাগ না। আবার বিভাগের সীমাবদ্ধতাও মূল আলোচ্য বিষয় না।
বিষয় কিন্তু মূল বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কিন্তু বিভাগের সীমাবদ্ধতা না। আবার অঙ্গগত ও গুণগত বিভাগের সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য নিরূপণও কিন্তু যৌক্তিক বিভাগের মূল আলোচ্য বিষয় না। তাহলে মূল আলোচ্য বিষয়টা কি? মূল আলোচ্য বিষয় পদের পরিমাণগত বিশ্লেষণ। মানে একটা পদ, সেটা হতে পারে মানুষ, সেটা হতে পারে বৃক্ষ, সেটা হতে পারে পুরুষ, সেটা হতে পারে নারী, কিংবা সেটা হতে পারে শিশু। এইটাকে যখন তুমি গুণের ভিত্তিতে, আবার বলতেছি গুণের ভিত্তিতে যখন আমরা বিভাজন করব, সেটা কিন্তু যৌক্তিক বিভাগ না। এটাই হলো বিষয়, যে তোমাদেরকে অনেক সময় এভাবে কিন্তু ট্রিট করে থাকে। এটা কি পরিমাণের উপর ভিত্তি করে নাকি গুণের উপর ভিত্তি করে? তোমরা বেশিরভাগই মনে করো সমাজবিজ্ঞানে মনে হয় পরিমাণ, সরি, গুণ বা জ্ঞাতার্থর বিষয় আলোচনা করা হয়। কিন্তু এখানে দেখো, এখানে কি বলছে? পদের পরিমাণগত বিশ্লেষণ, মানে সংখ্যা, মানে ব্যক্তার্থ। ব্যক্তার্থ নিয়ে যখন আলোচনা করা হবে তখন এটাকে বলা হবে পদের পরিমাণগত বিশ্লেষণ, যেটা তোমার যৌক্তিক বিভাগের মূল আলোচ্য বিষয়। আচ্ছা, তারপরে আমরা দেখি এই যে এটার উপরে, এটা একটা প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিভাগের আলোচনা প্রয়োজনীয়তা হলো। তাহলে যৌক্তিক বিভাগের আয়োজনের প্রয়োজনীয়তা কি? একদম প্রথমে বলতেছে যৌক্তিক বিভাগের আলোচনা থেকে যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে, আমাদের ধারণা সুস্পষ্ট হইতেও পারে, নাও হইতে পারে। আচ্ছা, যৌক্তিক বিভাগ যে কোনো বিষয়ের বিভক্তিকরণে আমাদের সক্ষম করে তোলে, এইটা তো শিওর। কারণ যৌক্তিক বিভাগের নামের সাথেই তো বিভাজন আছে। যে তাহলে পুরুষ থেকে নারীর মধ্যে পার্থক্যটা কি, বা মানুষ থেকে গাছের মধ্যে পার্থক্যটা কি, সেটা কিন্তু এই যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা জানতে পারি। যৌক্তিক বিভাগের মাধ্যমে জাতিবাচক পদের ব্যক্তার্থ সুস্পষ্ট ধারণা অর্জিত হয়। যে একটু আগে বললাম যুক্তি, এই যে তোমাদের যৌক্তিক বিভাগ কি নিয়ে আলোচনা করে? ব্যক্তার্থ। যৌক্তিক বিভাগ কি নিয়ে আলোচনা করে? ব্যক্তার্থ। এবং যৌক্তিক বিভাগের মাধ্যমে ব্যক্তার্থ সুস্পষ্ট হয়, তাহলে এইটাও সঠিক। কিন্তু যৌক্তিক বিভাগের আলোচনা থেকে যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের ধারণা কিন্তু আসলে সুস্পষ্ট হয় না। যুক্তিবিদ্যা থেকে ধারণা সুস্পষ্ট হয় না, কারণ যুক্তিবিদ্যার আরো অনেক বিষয় আছে, এবং শুধুমাত্র যৌক্তিক বিভাগ পড়লেই আমরা যুক্তিবিদ্যা বুঝতে পারবো না। তাহলে এটা হবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। এবং তোমাদের মধ্যে কিন্তু একটা বাজে টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সিটা হলো, যেখানেই তোমরা দেখো 1 2 3 বা সকলেই বা কোনোটিই নয়, তোমরা চোখ বন্ধ করে না জানলে ওইটাই দাগায় দিয়ে আসো। কিন্তু এরকম করলে তোমাদের তো জাস্ট এই এইচএসসি পরীক্ষায় 1 নাম্বার যাবে, কিন্তু যখন তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবা হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় বাদে, কিন্তু তোমাদের 1 নাম্বার তো যাবেই। নেগেটিভ মার্কিং এ 0.25 সাথে চলে যাবে, মানে 1.25 মাইনাস হবে তোমাদের। আচ্ছা, যৌক্তিক বিভাগের একটি বৃহত্তর জাতিকে কি করা হয় বলে তুমি মনে করো? একটি বৃহত্তর জাতিকে কি করা হয়? এটাকে কি সংজ্ঞায়িত করা হয়? না, সংজ্ঞায়িত তো আমরা যৌক্তিক সংজ্ঞাতে করি, আমরা যৌক্তিক বিভাগে করব না। তাহলে এটা হবে না। উপজাতিতে বিভক্ত করা হয়, হ্যাঁ। এই যে দেখো, মনে করো প্রথমে আসতেছে জীব, প্রথমে আসতেছে জীব। জীবকে আবার মনে করো কয়েক ভাবে ভাগ করা হয়, যেটা হলো গিয়ে তোমার এককোষী, বা হলো গিয়ে এক কোষের বেশি, কিংবা মনে করো যে যারা স্থির, বা আর হলো গিয়ে যারা তোমার হলো গিয়ে মুভমেন্ট করতে পারে বা চলন্ত। তার ভিতরে হলো গিয়ে যাদের 2টা পা আছে, যাদের 4টা পা আছে, কিংবা যারা হলো গিয়ে বুকে ভর করে চলে, এরকম করে ভাগ করা যেতে পারে। আবার মনে করো তাহলে বুকে ভর, 2 পায়ে যারা হাঁটে, তাদের ভিতরে কি আছে? বানরও আছে, মানুষও আছে। আবার দেখা গেলো অন্যান্য প্রাণী, এরকম ভাগ করা। তারপর মানুষকে আবার দেখা গেল তোমার জেন্ডারের ভিত্তিতে ভাগ করছে, পুরুষ এবং নারী। এই যে বিভিন্ন ভাগে আমরা যে ভাগ করতেছি, এটা হলো গিয়ে উপজাতিতে বিভক্ত করা। তাহলে জীব, তারপরে জীব থেকে যদি আসে যে তোমার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর আরেকটা মনে করো তোমার বুদ্ধিহীন, মানে যাদের বিচার বিবেচনা করার মতো সক্ষমতা নেই, বুদ্ধিবৃত্তিহীন। তাহলে এই যে জীব তো তোমার কি হবে? জীবকে আমরা তখন বলবো জাতি, জীবকে আমরা বলবো জাতি। আর এই যে এই দুইটাকে আমরা বলবো উপজাতি, এই দুটাকে আমরা বলবো উপজাতি। আবার তাহলে দেখো, এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবকে, এটা এখন কি? এটা এখন উপজাতি। কিন্তু এটাকে যদি আমরা আবার ভাগ করি,
এটাকে আমরা যদি আবার ভাগ করে দেখা গেলো যে পুরুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, নারী বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তখন এটা কিন্তু আর উপজাতি থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জাতি। তার কারণ হলো এটাকে আবার তুমি বিভাজন করতেছো, তখন এইখানে যে দুইটা জিনিস আসবে সেটা কি হয়ে যাবে, সেই দুইটা হয়ে যাবে উপজাতি। আচ্ছা, তাহলে উপজাতিতে বিভক্ত করা হয়। বিশ্লেষণ যৌক্তিক বিভাগে একটি বৃহত্তর জাতিকে আসলে এভাবে বিশ্লেষণ করে না, কি করে, বিভাজন করে। আর পদবিন্যাস করা হয়, এটাও আসলে না। তাহলে উত্তর কোনটা, উত্তর হলো উপজাতিতে বিভক্ত করা হয়। আচ্ছা, ছাত্রকে পরিশ্রমিক, খেলোয়াড় এবং নম্র ইত্যাদিতে ভাগ করা, এখানে বিভাগের কি ত্রুটি হয়েছে? তাহলে দেখো, একটা ছাত্রর পরিশ্রমী হতে হবে ঠিক আছে, কিন্তু তাকে যে খেলোয়াড় হতে হবে এরকম কিন্তু কোনো ম্যান্ডেটরি কথা নেই। অনেকেই আছে, অনেক ছাত্র আছে যারা খেলাধুলা করে না, কিন্তু তারা যে খেলাধুলা করে না এর জন্য কিন্তু তাদেরকে আমরা ছাত্রত্ব থেকে বাতিল করে দেই না। তাহলে এই যে ছাত্রকে যখন পরিশ্রমিক, খেলোয়াড় এবং নম্র ইত্যাদিতে ভাগ করা হয়, এখানে বিভাগের কি ত্রুটি ঘটে, এখানে বিভাগের কি ত্রুটি ঘটে, এখানে মূলত ঘটে সংকর বিভাগ, সংকর বিভাগ ত্রুটি বা সংকর বিভাগ অনুপপত্তি, আমরা যেটাই বলি না কেন। তার কারণ হলো এখানে এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়েছে, এমন কিছু ক্রাইটেরিয়া নিয়ে আসা হয়েছে যেগুলা আসলে ব্যক্তির জ্ঞাতার্থ না, বা ব্যক্তির হলো গিয়ে আবশ্যিক গুণ না, যে গুণটা ছাড়া তাকে ওই ট্যাগটা দেওয়া যাবে না। এর জন্য এই যে ছাত্রকে যখন আমরা খেলোয়াড় বলবো, ছাত্রকে সংজ্ঞায়িত করতে যে আমরা যখন খেলোয়াড় করব, তখন কিন্তু আসলে কি হবে, সংকর বিভাগ অনুপপত্তি ঘটবে। আচ্ছা, ধর্মকে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মে ভাগ করা গেলে সেটাকে কোন অনুপপত্তি বলে? সেটাকে বলে অব্যাপক অনুপপত্তি, সেটাকে বলে অব্যাপক অনুপপত্তি, অব্যাপক বিভাগ অনুপপত্তি। তার কারণ হলো এখানে দেখো কয়টা ধর্মের কথা বলেছে, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিন্তু আমরা জানি এর পাশাপাশি তো আরো অনেক ধর্ম আছে, যেরকম তোমার খ্রিস্টান ধর্ম, তারপরে ইহুদিদের ধর্ম, তারপরে শিখদের ধর্ম, আবার বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ধর্ম আছে, আদিবাসীদের ধর্ম আছে। এর জন্য কেবলমাত্র এই তিনটা ধর্মের মাধ্যমে কিন্তু আমরা ধর্মকে ডিফাইন করতে পারবো না, বা ধর্মকে আমরা ভাগ করতে পারবো না। অন্যান্য সব অ্যাটলিস্ট তোমার মেজর ধর্মগুলাকে আনতে হবে। এর জন্য এটাকে বলা হচ্ছে অব্যাপক বিভাগ, মানে বিষয়টাকে সম্পূর্ণরূপে প্রকাশ না করে অল্প কিছু জিনিসের মাধ্যমে যখন প্রকাশ করা হয়, তখন অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। আচ্ছা, আরোহের ইংরেজি কি? আরোহের ইংরেজি কি? আচ্ছা, তোমরা তো জানো যে যুক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, বা যুক্তি বাক্যকে, একটা হলো গিয়ে ইন্ডাকটিভ আর একটা ডিডাকটিভ, মানে আরোহ আর অবরোহ। মানে যখন তুমি ছোট 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 ইনফরমেশন থেকে একটা বড় তুমি সিদ্ধান্তে পৌঁছাবা, সেটাকে আমরা বলি আরোহ। যেরকম আহ মনে করো আমি বললাম যে আবিদ পড়াশোনা করে, আতিক পড়াশোনা করে, রহিম পড়াশোনা করে, করিম পড়াশোনা করে, অতএব সকল ছেলেই পড়াশোনা করে। তাহলে দেখো, আমি 4 5 6 জনের একজন, 6 জন ছেলের এক্সাম্পল নিলাম, এবং সেরকম এক্সাম্পল থেকে আমি একটা ফাইনাল ডিসিশন বা কনক্লুশনে আসতে পারলাম। তাহলে এই কয়েকজন ছেলে পেলে যদি পড়ে, বা আমি যাদের উপর টেস্ট করছি তারা সবাই যদি পড়ে, তাহলে আমরা সব মিলায় বলতে পারি, একটা কনক্লুশনে বা সিদ্ধান্তে আসতে পারি যে সকল ছেলেই পড়াশোনা করে। এইটা হলো গিয়ে আরোহ বা ইন্ডাকটিভ। আর ডিডাকটিভ কোনটা? ডিডাকটিভ হলো গিয়ে আমি যদি বলি যে সকল ছেলেই পড়াশোনা করে, আবিদ একজন ছেলে, অতএব আবিদ পড়াশোনা করে। তাহলে দেখো, আমরা এখানে একটা কি বড় মূল ধারণা নিছি যে সকল ছেলেই পড়াশোনা করে, এবং সেখান থেকে আমরা বলছি যে আবিদ যেহেতু একটা ছেলে, আবিদ যেহেতু একটা ছেলে, তাহলে আবিদও কি করে, আবিদও পড়াশোনা করে, আবিদও পড়াশোনা করে। আচ্ছা, এটা হলো কি ডিডাকটিভ। ইন্ডাকটিভ নিচ থেকে উপরে যাবে, আর ডিডাকটিভ উপর থেকে নিচে যাবে। আচ্ছা, সুমি রুমিকে বলল, মানুষ স্বভাবতই মরণশীল, সুতরাং গাছপালাও মরণশীল। অনুচ্ছেদটিতে কোন আরোহের রূপ ফুটে উঠেছে? অনুচ্ছেদটিতে কোন আরোহের রূপ ফুটে উঠেছে? এখানে উঠেছে সাদৃশ্যমান, সাদৃশ্যমান আরোহের রূপ ফুটে উঠেছে। কিভাবে? মানুষ স্বভাবতই মরণশীল, সুতরাং গাছপালাও মরণশীল। কিভাবে? কারণ মানুষ হলো কি, মানুষ হলো একটা জীব, গাছপালা কি, গাছপালাও একটা জীব। তাহলে মানুষ
জীব হয়ে যদি মারা যেতে পারে, তাহলে গাছপালাও কি, গাছপালাও জীব হয়ে মারা যেতে পারে। তাহলে এই মানুষ আর গাছপালার কমন একটা ক্যারেক্টারিস্টিক্স বা তাদের মধ্যে একটা কমনালিটি খুঁজে পাওয়া গেছে, সেটা কি, জীব। তাহলে একটা জীব যদি মারা যায় আর একটা জীবও মারা যাবে, এই ধরনের আরোহকে বলা হয় সাদৃশ্যবান, যে দুইটার ভিতরে সাদৃশ্য আছে। আচ্ছা, আরোহত্বক লম্ফ। আরোহত্বক লম্ফ মানে কি? আচ্ছা, আমরা তো এমনিতে বুঝি যে লম্ফ মানে হলো গিয়ে লাফ। লম্ফ মানে লাফ, বা ইংরেজিতে বলা হয় লিপ, এবং যুক্তিবিদ্যার ভাষাতেও এটাকে বলা হয় লিপ। আরোহত্বক লম্ফ বলতে বোঝায় যে জানা থেকে অজানায় উত্তরণ, জানা থেকে অজানায় উত্তরণ। মনে করো যে তোমার কাছে তিনটা ইনফরমেশন আছে, তোমার কাছে তিনটা ইনফরমেশন আছে। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে তুমি যে সিদ্ধান্তে পৌঁছাবা সেটাকে বলা হয় আরোহত্বক লম্ফ। যেরকম তুমি বললে যে ইকবাল ভালো ফুটবল খেলে, ইকবাল ভালো ক্রিকেট খেলে, ইকবাল ইকবাল ভালো ব্যাডমিন্টন খেলে, অতএব ইকবাল সব খেলাই ভালো খেলে, বা ইকবাল একজন ভালো খেলোয়াড়। তাহলে এখানে তুমি কি করতেছো, ইকবাল যে কয়েকটা খেলা ভালো খেলে সেটাকে তুমি সামনে নিয়ে আসতেছো, এবং এই জ্ঞানটুকু বা এই জানাটুকু তোমার ভিতরে আছে। এবং তুমি যখন দেখতেছো যে ইকবাল তিনটা খেলা ভালো খেলে, তার মানে ইকবাল মনে হয় সব খেলাই ভালো খেলে। ইকবাল যেহেতু তিনটা খেলা ভালো খেলে, ইকবাল একজন ভালো খেলোয়াড়। এই যে ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে তুমি যে কনক্লুশনে চলে আসলা যে ইকবাল সব খেলাই ভালো খেলে বা ইকবাল একজন ভালো খেলোয়াড়, এটাই হলো জানা থেকে অজানায় তোমার উত্তরণ। তার কারণ হলো তুমি কিন্তু আসলেই জানো না যে ইকবাল সব খেলা ভালো খেলে কিনা, বা ইকবাল একজন ভালো খেলোয়াড় কিনা। এই যে জানা থেকে অজানায় যে তুমি পৌঁছালে, এটাকে বলা হয় আরোহত্বক লম্ফ। আরোহত্বক লম্ফ বা ইন্ডাকটিভ লিপ। ইন্ডাকটিভ লিপ, এটার ইংরেজি ইন্ডাকটিভ লিপ। এরকম প্রত্যেকটা টার্মের ইংরেজি জানাও কিন্তু তোমাদের জরুরি, কারণ এরকম ইংরেজি টার্মিনোলজি থেকেও তোমাদের সিকিউ এমসিকিউ প্রশ্ন আসে। বিশেষ করে যখন তুমি সিকিউ লিখবা, তখন এরকম বাংলা টার্মের যখন ইংরেজি লিখে দিবা, অবভিয়াসলি তোমার যিনি খাতা দেখবেন তার কিন্তু তোমার প্রতি একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, যেটা তোমাকে বেশি মার্কস পেতে সাহায্য করবে। আচ্ছা, নিয়মানুবর্তিতা ছাড়াও কোনো আরোহের সিদ্ধান্ত টানা সম্ভব কিনা? নিয়মানুবর্তিতা ছাড়াও কোনো আরোহের সিদ্ধান্ত টানা সম্ভব কিনা, এটা হলো অবৈজ্ঞানিক। এখন দেখো নামে কি, অবৈজ্ঞানিক বা নন সাইন্টিফিক, মানে যেটা কোনো সাইন্টিফিক যে নিয়ম নীতি সেটা ফলো করে না। সেটা মনে করো যে কিছু ইনফরমেশন থেকে, কিছু বাক্য থেকে হুট করে সে সিদ্ধান্তে পৌঁছায় গেল। এটা অনেক সময় কি হবে, আনরিয়ালিস্টিক হবে, এটা অনেক সময় কি হবে, আনসাইন্টিফিক হবে। কিন্তু অ্যাটলিস্ট এটাকে একটা ক্রাইটেরিয়া হিসাবে ধরে নেওয়া হয়েছে। তখন হলো এর জন্য নিয়মানুবর্তিতা ছাড়াও যেই আরোহের সিদ্ধান্ত টানা সম্ভব বা যেই আরোহের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব, সেটা হলো অবৈজ্ঞানিক। আচ্ছা, যদি উদাহরণ হিসাবে দেখি, তুমি বলতে পারো যে এরকম আকাশে মেঘ, আকাশে কালো ছায়া দেখা যাচ্ছে, কিংবা আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, অতএব কেউ হয়তো মারা গেছে। তাহলে তুমি কালো ধোঁয়ার সাথে যে মারা যাওয়ার যে একটা কানেকশন কানেক্ট করলে, এটা কিন্তু আসলে সাইন্টিফিক না। তার কারণ হলো কালো ধোঁয়ার সাথে মারা যাওয়ার বা কেউ মারা যাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তুমি যখন দুইটাকে কানেক্ট করছো, দুইটাকে রিলেট করছো, এটাকে বলা হবে অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, সকল রাজহাঁস হয় সাদা বাক্যটি ব্ল্যাকবোর্ডে লিখে সীমা রুমাকে জিজ্ঞাসা করলো যে এতে কোন আরোহের চিত্র ফুটে উঠেছে। উত্তরে রুমা বলতে পারে গণনামূলক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, নাকি বৈজ্ঞানিক আরোহ। গণনামূলক, অবৈজ্ঞানিক, নাকি বৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, এটার উত্তর হবে কোনটা? এটার উত্তর হবে তোমার এই যে, মানে গণনামূলক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, কিভাবে? দেখো, সকল রাজহাঁস হয় সাদা। তাহলে আহ যেই সীমা, যে বাক্যটা বলছে, এখানে আমরা বুঝতে পারতেছি যে কেউ একজন সকল রাজহাঁসকে গুনছে এবং গুনে দেখছে সকল রাজহাঁস হয় সাদা। যেহেতু গুনছে বা কাউন্ট করছে, গণনামূলক। আর অবৈজ্ঞানিক কেন? তার কারণ হলো সকল রাজহাঁস তো সাদা হয় না।
সকল রাজহাঁস সাদা হয় না, অন্যান্য কালারও হয়। তাহলে সমস্যাটা কি হয়েছে, যে গুনছে সে হলো গিয়ে কম স্যাম্পেল নিছে, সে হলো গিয়ে কম স্যাম্পেল নিছে, মানে কম হাঁস গুনছে। দেখো 10টা হাঁস গুনছে, বা নির্দিষ্ট এক খামারের হাঁস গুনছে, বা নির্দিষ্ট এক অঞ্চলের হাঁস গুনছে, এবং দেখছে যে সেখানে সে যেই কয়টা হাঁস গুনছে সেই কয়টা হাঁসই সাদা। কিন্তু পৃথিবীর বলতে গেলে সব জায়গায় তো রাজহাঁস পাওয়া যায়, তাই না? এবং আমরা যদি বিভিন্ন জায়গার বা সব জায়গার বা কয়েকটা জায়গার রাজহাঁস দেখি, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো সব রাজহাঁস সাদা হয় না। তাহলে এখানে মূলত গণনামূলক এবং অবৈজ্ঞানিক আরোহের প্রকাশ ঘটেছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের আরোহের এক্সাম্পল দেওয়া আছে, এখানে বিভিন্ন ধরনের আরোহের এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি দেখি যে বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ কি, রাসেল হয় মরণশীল, রাহেল হয় মরণশীল, রেহানা হয় মরণশীল, রোজিব হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে দেখো এখানে 4জন মানুষের এক্সাম্পল নিছে, যাদের মধ্যে 2জন পুরুষ 2জন নারী, এবং এরকম করে 4জনকে যখন দেখা গেল মরণশীল, তাহলে বোঝা গেল যে এরা যেহেতু মানুষ, তাহলে সব মানুষই মরণশীল। অবৈজ্ঞানিক আরোহ, আমি যেসব বক দেখেছি সেটা হয় সাদা, অতএব সকল বক হয় সাদা, যেটার এক্সাম্পল একটু আগেই দিলাম। সাদৃশ্য অনুমান, পৃথিবী হয় এমন একটি গ্রহ যেখানে রয়েছে পানি। আচ্ছা, মঙ্গল গ্রহ হয় এমন একটি গ্রহ যেখানে রয়েছে পানি। তাহলে পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, এবং দুই জায়গায় কি পাওয়া গেছে, পানি। আচ্ছা, পৃথিবী হয় এমন এক গ্রহ যেখানে রয়েছে জীব, পৃথিবীতে জীব রয়েছে আমরা জানি, কিন্তু এখানে আবার বলতেছে অতএব মঙ্গল হয় এমন এক গ্রহ যেখানে রয়েছে জীব, যেটা কিন্তু আসলে সম্ভব না, যেটা আসলে ইললজিক্যাল। কারণ আমরা জানি মঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত কোনো জীবের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু কেন বলতেছে যে মঙ্গলে জীব রয়েছে? কারণ পৃথিবীতে জীব রয়েছে, তো পৃথিবীতে জীব রয়েছে, তার সাথে মঙ্গলে জীব থাকার সম্পর্ক কি? সম্পর্ক এটাই যে একটু আগে দেখা হয়েছে যে পৃথিবী একটা গ্রহ, মঙ্গল একটা গ্রহ, তাহলে পৃথিবী আর গ্রহের মধ্যে মিল আছে। আবার পৃথিবী গ্রহেও পানি আছে, মঙ্গল গ্রহেও পানি আছে। তাহলে এই যে মিল পাওয়া গেছে একটা, এইখান থেকে একজন কনক্লুশনে আসছে যে মঙ্গলও গ্রহ, পৃথিবীও গ্রহ, মিল আছে। মঙ্গলেও পানি পাওয়া যায়, পৃথিবীতেও পানি পাওয়া যায়, মিল আছে। তাহলে মঙ্গলে যদি জীব থাকে, তাহলে সরি, আবার যেহেতু পৃথিবীতে জীব থাকে, তাহলে মঙ্গলেও জীব থাকবে। কিন্তু এটা আসলে একটা ইললজিক্যাল আরোহ, একটা অবৈজ্ঞানিক আরোহ, এবং একই সাথে সাদৃশ্যমান আরোহ। যেহেতু পৃথিবী আর মঙ্গলের মধ্যে একটা সাদৃশ্য পাওয়া গেছে, তারা এই কনক্লুশনে আসছে যে আরেকটা জিনিসেও মনে হয় সাদৃশ্য থাকবে, যেটা আসলে ভুল। পূর্ণাঙ্গ আরোহ, একটি ঝুড়িতে 30টি লিচু আছে, ঝুড়ির মধ্যকার সব কয়টি লিচু স্বাদ গ্রহণ করলো, মানে 30টাই স্বাদ গ্রহণ করছে, এবং দেখা গেল যে ঝুড়ির মধ্যে সবগুলো লিচুই কি, মিষ্টি। অতঃপর সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে ঝুড়ির সবগুলা লিচুই মিষ্টি। তাহলে দেখো একটা ঝুড়িতে যতগুলা লিচু ছিল, মানে 30টাই লিচু চেক করছে, তখন হলো সলিউশনে আসছে বা কনক্লুশনে আসছে যে সকল লিচুই মিষ্টি। যেহেতু সব কয়টা জিনিসকেই টেস্ট করছে, বা সব কয়টা পপুলেশনকে যেহেতু টেস্ট করছে, বা স্যাম্পেলকে যেহেতু টেস্ট করছে, পূর্ণাঙ্গ ভাবে যেহেতু সব কয়টা ধাপ অতিক্রম করে আসছে, এর জন্য এটাকে বলা হয় পূর্ণাঙ্গ আরোহ। যদি 30টার মধ্যে 20টা বা 30টার মধ্যে 25টা লিচু খেত, বাকি 5টা বা 10টা যদি না খেত, তখন কিন্তু আমরা সেটাকে পূর্ণাঙ্গ আরোহ বলতে পারতাম না। আচ্ছা, যুক্তি সাম্যমূলক আরোহ, ক, খ, গ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, আমরা জানি, আমরা ছোটবেলায় ম্যাথে পড়ছি। অতএব সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 2 সমকোণ। তাহলে এখানে দেখো যখন একটা যুক্তির ব্যবহার করছে, যে আমরা জানি তো এই বিষয়টাই এটা, যখন এরকম যুক্তির ব্যবহার করবে, তখন আমরা যুক্তি সাম্যমূলক আরোহ বলবো। তারপরে হলো গিয়ে ঘটনা সংযোজন, মানে নাম শুনিতে বোঝা যাচ্ছে যে এখানে ঘটনার আবির্ভাব ঘটে, বা কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে একটা কনক্লুশনে আসা হয়। তাহলে দেখি ঘটনাটা কি এখানে বলা আছে। একদল নাবিক সমুদ্র যাত্রার কিছুদিন পর একটি ভূখণ্ডের সন্ধান পেলেন। তারা ভূখণ্ডকে প্রদক্ষিণ করলেন, মানে চারিদিকে ঘুরলেন, প্রদক্ষিণ করা শুরু করলেন, এবং কিছুদিন পর তারা ওই পূর্বের স্থানে ফিরে আসলেন। এরপর তারা সমুদ্র ভ্রমণের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে, দ্বীপ সম্পর্কে তাদের পূর্ববর্তী ধারণা, চারিদিকে জল দ্বারা আবদ্ধ স্থলভূমিকে দ্বীপ বলে, এর সাথে সংযোজিত করে সিদ্ধান্তে পৌঁছালেন যে সে ভূখণ্ডটি একটি দ্বীপ, কোনো মহাদেশ নয়। তাহলে আমরা কি জানি যে দ্বীপ মানে কি, দ্বীপ মানে মাঝখানে কি ল্যান্ড, মাঝখানে কি ল্যান্ড, আর এই যে চারপাশে কি, চারপাশে হলো গিয়ে পানি, চারপাশে পানি। তাহলে ওই নাবিকগণ
এই ভূমিতে আসলো, কিছুদিন পরে তারা একই জায়গায় মিলিত হলো, মানে এখান থেকে শুরু করছিল ঘুরে, তারা আবার একই জায়গায় চলে আসলো। তাহলে বুঝলো কি যে এরিয়াটা হলো গিয়ে সার্কুলার, বা এরিয়াটা সার্কুলার না হলেও অ্যাটলিস্ট এরিয়াটা ক্লোজড। তুমি যেদিকে যাও না কেন ঘুরে ফিরে এক জায়গায় চলে আসবা। এবং চারপাশে পানি দেখছে। এবং নাবিকরা জানতো যে দ্বীপ নামে এমন একটা জিনিস আছে যেখানে হলো গিয়ে চারপাশে পানি বা চারপাশে সমুদ্র, এবং মাঝখানে কি, মাঝখানে হলো গিয়ে ভূমি। তাহলে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো যেহেতু মিলাইছে, এবং তারা যেহেতু ওই ঘটনা, এই যে দেখো, এই ঘটনাকে হলো গিয়ে কি করছে, এক্সপিরিয়েন্স করছে, ঘটনাকে কি করছে, এক্সপিরিয়েন্স করছে। এবং এই এক্সপিরিয়েন্সের যে জ্ঞান, সে জ্ঞানের উপর ভিত্তি করে তারা কিসে আসছে, তারা আসছে হলো কনক্লুশন, কনক্লুশন বা সিদ্ধান্তে। তারা আসছে কনক্লুশন বা সিদ্ধান্তে। ওকে। আচ্ছা, ইউরেনাস গ্রহ তার চলার পথে নির্দিষ্ট স্থানে বেঁকে যায় বলে বিজ্ঞানীরা প্রকল্প করেন যে ওই স্থানে অন্য কোনো গ্রহ আছে। এটি পরে ক এর মাধ্যমে সমর্থিত হয়েছে। এখানে ক কোনটিকে সমর্থন করে? পরীক্ষণ, নিরীক্ষণ, বিশ্লেষণ নাকি প্রত্যক্ষণ? পরীক্ষণ, নিরীক্ষণ, বিশ্লেষণ না প্রত্যক্ষণ? এটা হলো কি নিরীক্ষণ। তোমাদের মধ্যে যে সমস্যাটা হবে, এখানে বলা আছে যে এর মাধ্যমে তারা হলো এক ধরনের পরীক্ষা করছে বা এক ধরনের তারা টেস্ট করছে। কিন্তু সমস্যাটা হলো সমাজবিজ্ঞানে কিন্তু পরীক্ষণ নামের কোনো টার্মিনোলজি নেই। সমাজবিজ্ঞানের যে টার্মিনোলজি বা যেই নাম বা যে ধারা আমরা ব্যবহার করি সেটা হলো নিরীক্ষণ। যে কোনো কিছুকে টেস্ট করা, যে ওইটা আসলে সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে তো ভালো, মিথ্যা না হলে, আর যদি মিথ্যা হয় তাহলে বোঝা গেছে যে আমরা যে তোমার সিদ্ধান্ত আসছিলাম, সাময়িক সময়ের জন্য যে সিদ্ধান্ত বা যেটাকে আমরা প্রকল্প বলি, প্রকল্পটা আসলে ভুল ছিল। আচ্ছা, তাহলে এই যে প্রসেসটাকে বলা হয় নিরীক্ষণ। প্রসেসটাকে বলা হয় নিরীক্ষণ। আচ্ছা, তারপরে আমরা যদি 17 নম্বরে দেখি, যে রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে সেটাকে কি বলে? চন্দ্রগ্রহণ। এটি কোন ধরনের প্রকল্প? এটা তো কোনো সুনির্দিষ্ট কোনো প্রকল্প না। তার কারণ হলো রাহু নামের দেবতা চন্দ্রকে গ্রাস করে না, এবং এর মাধ্যমে কি হয়, চন্দ্রগ্রহণ হয় না, সেটা তো আরো দূরের কথা। তাহলে এটা কোনো সুনির্দিষ্ট প্রকল্প না, এটা তো বাস্তব প্রকল্প নয়, এটা প্রাসঙ্গিক প্রকল্প না, মানে একটার সাথে আরেকটা ভাবে কি যাচ্ছেও না। তাহলে এটা কি হবে? এটা হলো একটা আজগুবি প্রকল্প। এটা হলো আজগুবি প্রকল্প। প্রকল্প কি? প্রকল্প হলো আনুমানিক ধারণা, নিশ্চিত ধারণা, জটিল ধারণা, কোনোটি নয়। আমরা যারা প্রকল্প পড়ছি, আমরা জানি প্রকল্প হলো একটি আনুমানিক ধারণা। মানে তুমি কনক্লুশনে আসার মতো অবস্থা এখনো পৌঁছাও নাই, কিন্তু তোমার কাছে যেইটুকু তথ্য আছে, এইটুকু তথ্যের উপর বিশ্লেষণ করে তুমি সাময়িক বা আনুমানিক একটা ধারণাতে পৌঁছেছো। মানে এটা হয়তো এরকম হতে পারে, এরকম একটা আনুমানিক ধারণায় পৌঁছিয়েছো। এবং এই যে আনুমানিক ধারণা, এটাকে তুমি পরে আবার কি করতেছো, এই যে পরে তুমি নিরীক্ষণ করতেছো, টেস্ট করে দেখতেছো যে না আসলেই সেটা সত্যি কি না। এবং লাস্টে যখন তুমি কনক্লুশনে পৌঁছাবা, প্রস্তাবে পৌঁছাবা, তখন তুমি আসলে দেখতে পারবা যে তুমি যে আনুমানিক ধারণা বা প্রকল্প যেটা নিয়েছিলে সেটা আদৌ সত্যি নাকি মিথ্যা। আচ্ছা, প্রকল্পের কোন শক্তি থাকতে হয়? প্রকল্পের কোন শক্তি থাকতে হয়? প্রকল্পের থাকতে হয় অস্পষ্ট ধারণা। না, প্রকল্প তো আসলে অস্পষ্ট ধারণা দেয় না, প্রকল্প তো একটা স্পষ্ট ধারণাই দেয় বা দেওয়ার চেষ্টা করে, যেটা হয়তো এটা বা এরকম আর কি। তাহলে কল্পনা করার শক্তি প্রকল্পের আসলে থাকে না। ভবিষ্যৎবাণী, হ্যাঁ, প্রকল্প কি করে? প্রকল্প ভবিষ্যৎবাণী করে। মানে তুমি মনে করো একটা রিসার্চ করতেছো, তুমি মনে করো একটা গবেষণা করতেছো, গবেষণা করতে গিয়ে তুমি যেইটুকু তথ্য পাইছো সেটার উপরে তুমি প্রকল্পে আসছো, যেটাকে বলা হয় হাইপোথিসিস। তুমি হাইপোথিসিস আসছো মানে বলছো যে এটা মনে হয় এরকম হতে পারে। তাহলে দেখো, হতে পারে বা ফিউচার সম্পর্কে বা তুমি যে তথ্য পাইছো সেগুলোর উপরে তুমি যে সিদ্ধান্তে পৌঁছাইছো, কনক্লুশনে পৌঁছাইছো, সেটা কি এক ধরনের ভবিষ্যৎবাণী না? হ্যাঁ, এক ধরনের ভবিষ্যৎবাণী। এবং প্রকল্পের মূল শক্তি বা প্রকল্পের মূল বিষয় হলো এই ধরনের ভবিষ্যৎবাণী করতে পারা। আচ্ছা, টেবিল থেকে মোবাইলটি চুরি হলে বাড়ির কাজের ছেলেকে চোর হিসাবে অনুমান করা হয়। টেবিল থেকে একটা জিনিস চুরি হয়েছে, বাসার কাজের ছেলেকে চোর হিসাবে অনুমান করা হয়েছে। এটি কোন ধরনের প্রকল্প? সরল আবর্তন, নিয়ম সংক্রান্ত প্রকল্প, বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প নাকি কর্তা সংক্রান্ত প্রকল্প? আচ্ছা দেখো, সরল আবর্তন মানে যেটা হলো গিয়ে স্বাভাবিক, যেটা নর্মাল। তাহলে
বাসা থেকে কোনো জিনিস যদি না পাওয়া যায়, তাহলে এটার মানে তো এই না যে আমাদের মাথায় তো প্রথমে এই জিনিসটা সাধারণত আসে না যে এটা কাজের লোক চুরি করছে, তাই না? এটা হলো কি আমাদের একটা মিসকনসেপশন বলা যায়, যে যেহেতু তারা গরিব মানুষ, তাদের অর্থের প্রয়োজন, তারা যখন এরকম যেই জিনিসটার বাজারের দাম বেশি বা যে জিনিসটা শহরে সহজে চুরি করা যায় বা লুকানো যায় বা সরানো যায়, এরকম জিনিস মনে হয়, তাহলে এই গরিব মানুষজনরাই করে থাকে, যেহেতু তাদের নিডি। কিন্তু সেটা কিন্তু সবসময় সত্যি না, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সত্যি হয় না। তাহলে এটা না। আবার নিয়ম সংক্রান্ত প্রকল্প কেন হবে না? তার কারণ হলো, কোনো জিনিস চুরি হলে আগে এরকম গরিব মানুষদেরকে বা দুস্থ মানুষদেরকে যে চেক করতে হবে, এরকম কিন্তু আসলে কোনো নিয়ম নাই, তাই না? নিয়ম নাই। এর জন্য এটাও হবে না। আবার বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্পও না। তার কারণ হলো মোবাইলের সাথে কিন্তু বাড়ির কাজের ছেলের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা বস্তু বিন্যাস সংক্রান্তও না, কিন্তু কি কর্তা সংক্রান্ত প্রকল্প। এটা হলো কর্তা সংক্রান্ত প্রকল্প। তার কারণ হলো, এই যে মনে করো যে যে কাজের ছেলে, কাজের ছেলের নাম হলো মনে করো ইদ্রিস, কাজের ছেলের নাম মনে করো ইদ্রিস। এখন সে, তাকে কিন্তু মূলত ইদ্রিস হিসাবে দেখা হয় না, তাকে দেখা হয় কি কাজের ছেলে বা বাড়ির কাজের ছেলে ইদ্রিস হিসাবে। এখন মনে করো ইদ্রিস নামে যেই ছেলেটা কাজের ছেলে, সে যদি কাজের ছেলে না হয়ে দেখা যেত যে বাড়ির হলো গিয়ে যে মালিক তার ছেলে বা বাড়ির মালিকের বন্ধু ইদ্রিস, তাহলে বাড়ির মালিকের বন্ধু বা বাড়ির মালিকের ছেলের বন্ধু ইদ্রিসকে কিন্তু সন্দেহ করা হবে না। তার কারণ হলো ইদ্রিসের পরিবারের অবস্থা ভালো, ইদ্রিসের আর্থিক অবস্থা ভালো, ইদ্রিসের আসলে চুরি করার সম্ভাবনাটা কম। বাড়ির বন্ধু, বাড়ির বাড়ির কর্তার বন্ধু বা বাড়ির ছেলের বন্ধু ইদ্রিসকে আমরা তাহলে সন্দেহ করব না, কিন্তু কাজের ছেলে ইদ্রিসকে আমরা সন্দেহ করব। তাহলে আমরা সন্দেহ করতেছি কিসের উপর ভিত্তি করে? আমরা সন্দেহ করতেছি ব্যক্তির উপর ভিত্তি করে। আমরা সন্দেহ করতেছি ব্যক্তির উপর ভিত্তি করে, তার কাজের উপর ভিত্তি করে, এবং তার কি, তার হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে, ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে। এবং এটার উপর ভিত্তি করেই কোনো জিনিস চুরি হলে আমরা বাড়ির কাজের লোককে যে ব্লেম করি, এটা মূলত হয় কর্তা সংক্রান্ত প্রকল্পের কারণে। আচ্ছা, নিচের কোনটি প্রকল্পের অতিরিক্ত ক্ষমতা? এই যে প্রকল্প বা সাময়িক সময়ের জন্য যে ধারণা, এইটার কি, এইটার অতিরিক্ত ক্ষমতা কোনটা? আরোহ সমন্বয়, প্রতিবেদক অনুকল্প, পরোক্ষ সমর্থন, নাকি বাস্তব কারণ? এটা হলো আরোহ সমন্বয়। তার কারণ কি? আমরা যখন কোনো প্রকল্পে আসি, আমরা বললাম যে সাময়িক একটা ধারণা। তাহলে দেখো, যদি আমরা এইটারই এক্সাম্পল নিই, তাহলে টেবিল থেকে মোবাইল চুরি হয়েছে এক। দ্বিতীয়ত, বাসায় তখন কি ছিল, কাজের লোকটা ছিল। তাহলে সাময়িক সময়ের জন্য যে সিদ্ধান্ত বা যেটাকে আমরা বলতেছি প্রকল্প, আমরা ওই প্রকল্পে আসছি যে কাজের ছেলেটা চুরি করছে কি না। তারপরে আমরা কি করব? তারপর আমরা বিভিন্ন টেস্ট করব যে আসলে চুরি করছে কিনা। যেরকম মনে করো বাসায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে, সেটা আমরা চেক করব, বা ওই ছেলেটা যেখানে থাকে সেখানে আমরা চেক করব যে ওরকম কোনো কিছু আছে কিনা। এই যে টেস্ট করব, তারপরে আমরা ফাইনাল কনক্লুশনে আসবো। তখন আমরা ফাইনাল কনক্লুশনে আসবো যে কাজের ছেলেটা আসলেই চুরি করছে কি করে নাই। তাহলে নিচের কোনটি প্রকল্পের অতিরিক্ত ক্ষমতা? এটা হলো আরোহ সমন্বয়, মানে ছোট ছোট ইনফরমেশন থেকে আমরা একটা সাময়িক সময়ের জন্য বা টেম্পোরারি কনক্লুশনে আসতেছি। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে প্রকল্প মতবাদ নিয়ম ঘটনা, প্রকল্প মতবাদ নিয়ম ঘটনা, এইটার মধ্যে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটা তোমাদের বলতে রিটেনের জন্য বেশি লাগবে। এখন দেখি প্রকল্প, যেটার বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম, পরীক্ষিত হলে সেটা হয় মতবাদ। মানে আমরা যে প্রকল্প নিয়ে কাজ করতেছি, সেটা যদি পরীক্ষিত হয় বা সেটা যদি আমরা টেস্ট করে দেখি যে না ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো মতবাদ। এই মতবাদ আরো বিস্তৃতভাবে প্রমাণিত হলে নিয়ম। তাহলে প্রকল্প আমরা যেটা সাময়িক সময়ের জন্য গঠন করছি, সেটা যদি সত্যি হয় মতবাদ, মতবাদ নিয়ে যদি আরো বিস্তারিত কোনো প্রমাণাদি পাওয়া যায়, সেটাকে বলা হয় নিয়ম। এবং নিয়ম সর্বজন স্বীকৃতি পেলে বা সবার মাধ্যমে যদি স্বীকৃতি পাওয়া হয়, সেটাকে বলবে ঘটনা। তাহলে দেখো, এই যে প্রকল্প, প্রকল্প
মতবাদ, মতবাদ, নিয়ম এবং নিয়ম থেকে যে ঘটনা, এই চারটার মধ্যে কি আছে, একটা কানেকশন আছে, এই চারটার মধ্যে একটা কানেকশন আছে। এবং এই কানেকশনটা তোমাকে কিন্তু পরীক্ষায় বলতে পারে যে এই যে সম্পর্কটা বা প্রকল্প থেকে কিভাবে ঘটনায় আসা হয় এবং মাঝখানের বিষয়গুলিগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করো, তখন কিন্তু তোমাকে প্রকল্প, মতবাদ, নিয়ম, ঘটনা এইগুলাকে বিস্তারিতভাবে বুঝায় দিতে হবে। আচ্ছা, লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা সাধারণত আমরা যেটাকে বলে থাকি কুসংস্কার, লৌকিক ব্যাখ্যা বা কুসংস্কার। এবং এই কুসংস্কারের ভিত্তি কি? ভিত্তি কি? অন্ধবিশ্বাস। হ্যাঁ, অন্ধবিশ্বাস তো লৌকিক ব্যাখ্যা বা কুসংস্কারের তো একটা ফাউন্ডেশন বলা যায়। তারপরে এই যে কুসংস্কার তো আছে, আর আরেকটা কি? আবেগ। তাহলে যখন অন্ধবিশ্বাস, কুসংস্কার আর আবেগ একত্রিত হয়, বা যে কোনো দুইটা বা যে কোনো একটা যদি সেখানে বিদ্যমান থাকে, তখন সেটাকে আমরা বলবো লৌকিক ব্যাখ্যা। তাহলে উত্তর কি হবে? 1 2 3 4 বা সবগুলো। ব্যাখ্যার মূল লক্ষ্য কি? ব্যাখ্যার মূল লক্ষ্য কি মানে এক কথায় আমরা কেন ব্যাখ্যা করি? দুর্বোধ্য বিষয়কে সহজ করার জন্য। এটা অবশ্যই। তার কারণ হলো আমরা যখন কোনো কিছু বুঝি না বা কেউ যখন কোনো কিছু বলছে আমরা বুঝতে পারতেছি না, তখন আমরা কি বলি? যে একটু ব্যাখ্যা করো বা আমাদেরকে ব্যাখ্যা করে বলো। ব্যাখ্যা করতে বলি কেন? কারণ জিনিসটা আমাদের কাছে দুর্বোধ্য, মানে আমরা বুঝতে পারতেছি না। সেই সময় আমরা ব্যাখ্যার ব্যবহার করব। সহজ বিষয় প্রকাশ করা, না, ঠিক আছে, এটা আসলে হয় না। সহজ পদ্ধতি অবলম্বন করা না, ব্যাখ্যা করার জন্য অনেক সময় তোমাকে জটিল পদ্ধতি অবলম্বন করা লাগতে পারে, এবং সরল পদ্ধতি অনুশীলন করা, এটাও একইভাবে বা একই সেন্সে না। তাহলে ব্যাখ্যার মূল উদ্দেশ্য কি? দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা। প্রকৃতির প্রতিটি ঘটনা কিসের শৃঙ্খলে আবদ্ধ? প্রকৃতির প্রতিটি ঘটনা ঘটনা আসলে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ, মানে একটার সাথে আরেকটা রিলেটেড। মনে করো তুমি আজকে সকালে দেরিতে ঘুম থেকে উঠছো। সকালে দেরিতে ঘুম থেকে উঠছো মানে তুমি সময় কম পাইছো। সময় কম পাইছো মানে তুমি কম পড়াশোনা করতে পারছো। পড়াশোনা করতে পারার কারণে তুমি পরীক্ষা খারাপ দিছো। পরীক্ষা খারাপ দেওয়ার কারণে কি? তোমার রেজাল্ট হয়েছে খারাপ। তাহলে দেখো, এই রেজাল্ট হওয়ার সাথে কোন জিনিসের সম্পর্ক? সম্পর্ক তোমার দেরিতে ঘুম থেকে ওঠা। হ্যাঁ, দেরিতে ঘুম থেকে ওঠাকে যদি আমি আরো বিশ্লেষণ করতে যাই, পিছন দিকে যাই, তুমি দেরিতে ঘুম থেকে উঠছো কেন? তুমি দেরিতে ঘুম থেকে উঠছো কারণ তুমি দেরিতে ঘুমাইছো। তুমি দেরিতে ঘুমাইছো কেন? তুমি বাসায় দেরিতে পৌঁছাইছো। বাসায় দেরিতে পৌঁছাইছো কেন? রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম কেন ছিল? তার কারণ হলো রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে গেছিল মাঝ রাস্তায়, এবং অন্য গাড়িগুলো তার পিছনে আটকায় ছিল। তাহলে দেখো, একটা কাজের সাথে আরেকটা কাজের সম্পর্ক। তাহলে এখন কি দেখা গেছে? যে একজনের রাস্তা, সরি, একজনের গাড়ি নষ্ট হওয়ার কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এটাকে বলে কার্যকারণ শৃঙ্খলা। আর এই যে দেখো, প্রশ্নে প্রকৃতি ওয়ার্ড আছে, এখানেও প্রকৃতি ওয়ার্ড আছে, তোমরা অনেকে দেখলে মনে করো যে তাহলে সম্পর্ক মনে হয়, যেহেতু এখানে প্রকৃতি আছে এখানেও প্রকৃতি আছে, তাহলে এটা মনে হয় উত্তর হবে। আবার ক নাম্বারে দিয়ে দিয়েছে, প্রথমে দিয়ে দিয়েছে। বিশাল ব্যাপার। কিন্তু এটার সাথে কিন্তু কোনো আদতে কোনো সম্পর্ক নাই। এটা তোমাদের দিছে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে ট্র্যাপে বা টোপে ফেলানোর জন্য। আচ্ছা, তাহলে উত্তর কোনটা হবে? কার্যকারণ শৃঙ্খল। আমরা জটিল ও বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলোকে বুঝতে চাই কেন? জিজ্ঞাসা নিবৃত্তে, প্রয়োজন পূরণের জন্য, ব্যাখ্যা জানার জন্য, সহজ করার জন্য। দেখো, তোমরা অনেক কিছুই জানো বা অনেক কিছুই জানতে চাও, কিন্তু সেগুলার কি সব জিনিসের প্রয়োজন আছে? সব জিনিসে কিন্তু প্রয়োজন নাই। ব্যাখ্যা জানার জন্য কিন্তু আমরা সব জিনিস জানতে চাই না। সহজ করার জন্য আমরা জানতে চাই না। আমরা কেন জানতে চাই? আমরা জানতে চাই জিজ্ঞাসা নিবৃত্তের জন্য, মানে আমাদের ভিতরে খুঁতখুত করতেছে যে এটা কেন হলো, বা এর পিছনে কারণটা কি, বা এই এই কাজটা যে করছে এর লক্ষ্যটা কি ছিল, বা এমন কেন হলো। এই যে তোমার ভিতরে যে জিজ্ঞাসা বোধ, এটাই মূলত আমাদেরকে জটিল ও বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলোকে বোঝানোর পিছনে যে যে চাহিদা, এটা কাজ করে। আচ্ছা, ফ্র্যাঙ্কলিন বজ্রপাতকে যেভাবে ব্যাখ্যা করেছেন তাকে কোন ধরনের ব্যাখ্যা বলে অভিহিত করা যায়? এটা কি নিয়ম সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিশিষ্ট ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা, কার্য সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি কারণ সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা? এটা বিশিষ্ট ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিশিষ্ট ঘটনা কোনটা? বিশিষ্ট ঘটনা হলো গিয়ে বজ্রপাত হয়েছে, এবং এটার উপর ভিত্তি করে কি করলেন তিনি? তোমার এটাকে যে ব্যাখ্যা করছে এটা বিশিষ্ট ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আবার এটার আরেকটা এক্সাম্পল হইতে পারে যে নিউটনের মাথায় বা নিউটনের গায়ে যে
বা নিউটনের পাশে যে আপেল পড়ছিল, এই আপেলটার পড়ার যে পড়ছে, এখান থেকে তার জিজ্ঞাসা বোধ কাজ শুরু করলো, এবং এখান থেকে আস্তে আস্তে সে কি বের করে ফেললো, যে গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটির যে বিষয়টা, সেটা সে পৃথিবীর সবার সামনে উন্মোচিত করলো। তাহলে দেখো, এটাই কিন্তু এক ধরনের বিশিষ্ট ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এবং ফ্র্যাঙ্কলিন বজ্রপাতকে মূলত এভাবেই অভিহিত করেছিলেন। আচ্ছা, প্রতিটি মানুষের ব্যাখ্যার ধরনে পার্থক্য পরিলক্ষিত হওয়ার যৌক্তিক কারণ কি? মানে আমিও একটা ঘটনা দেখছি, তুমি একটা ঘটনা দেখছো, আরেকজন একটা ঘটনা দেখছে। তাহলে এক একজন দেখা যায় যে এক একভাবে বিষয়টাকে ব্যাখ্যা করে। তার অন্যতম কারণ কি? বয়স ভেদে। এই যে আমার বয়স তো মনে করে বেশি, তোমার বয়স কম, যেহেতু আমার বয়স বেশি, আমি দুনিয়া বেশি দেখছি, আমার এক্সপিরিয়েন্স বেশি, এর জন্য আমি একভাবে ব্যাখ্যা করব, তুমি আরেকভাবে ব্যাখ্যা করবা। আমার ব্যাখ্যাটা হয়তো বেশি ডিপ হইতে পারে, তোমার ব্যাখ্যাটা শ্যালো হওয়ার সম্ভাবনা বেশি। আবার মনে করো স্থান ভেদে, তুমি মনে করো সেই ঘটনাটা এক জায়গা থেকে দেখছো, আমি আরেক জায়গা থেকে দেখছি, যেহেতু দুজনের দেখার স্থান ভিন্ন, সেহেতু আমাদের যে ইন্টারপ্রিটেশন বা আমাদের যে ব্যাখ্যা, সেটাও কিন্তু ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এবং কাল ভেদে, মনে করো যে যুদ্ধ যুদ্ধ 1971-এর যে লোকটা যেভাবে দেখছে, 2050-এ এসে মানুষ কিন্তু একইভাবে বিষয়টা দেখবে না, ভিন্নভাবে দেখবে। তাহলে আমরা কি দেখতেছি? স্থান কাল পাত্র ভেদে মানুষের ব্যাখ্যার ধরনের পার্থক্য হয়। যেরকম মনে করো বর্তমান সময়ে কেউ যদি তোমাকে যুদ্ধকে ব্যাখ্যা করতে বলে, তুমি বলবো যে বর্তমান সময়ে কি হয়, যুদ্ধতে ফাইটার জেট ব্যবহার করা হয়, যুদ্ধতে ড্রোন ব্যবহার করা হয়, যুদ্ধতে তোমার সাইবার বা তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 1971 সালে যে লোকটা মুক্তিযুদ্ধ করছে, সেই সময় সেই সময়ের বা সেরকম চিন্তাধারা বয়সের মানুষ কোন জনকে তুমি যখন বলবা, জিজ্ঞাসা করবা যে চাচা বা দাদা, মুক্তিযুদ্ধ কি, তখন কিন্তু সে এরকম ড্রোনের কথা বলবে না, তখন কিন্তু সে পারমাণবিক বোমার কথা বলবে না, সে কিন্তু এরকম তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে যুদ্ধ হচ্ছে সেটার বিষয় কিন্তু বলবে না। তার কারণ হলো সে যে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে, তুমি সেটা করো নাই। আচ্ছা, এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা। লৌকিক লৌকিক ব্যাখ্যা কি? লৌকিক ব্যাখ্যা হলো তোমার এই যে দেখো, আমরা একটু আগে যে দেখলাম, এই যে লৌকিক ব্যাখ্যা, যেখানে অন্ধবিশ্বাস, কুসংস্কার, আবেগ থাকে, এই বিষয়গুলোর মাধ্যমে যে ব্যাখ্যা আমরা দাঁড় করিয়ে থাকি, সেটাকে মূলত বলা হয় লৌকিক ব্যাখ্যা। কিন্তু যেখানে এই ধরনের কোনো লৌকিকতার কোনো বালাই নাই, বা যেখানে সাইন্টিফিক ভাবে স্টেপ বাই স্টেপ এবং ক্রিটিক্যালি কোনো ব্যাখ্যা করা হয়, তখন সেটাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। দুইটার মধ্যে পার্থক্য অনেক সময় খ, গ, ঘ, 2, 3, 4 এরকম প্রশ্নে তোমাদের দিয়ে থাকে, বারবার দিয়ে থাকে। এবং আমাদের ক্লাস যদি সব, এই যে এই অংশটা যদি অ্যাটলিস্ট সব বোর্ডের স্টুডেন্টরা করে থাকে, তাহলে দেখবা কারো না কারোর পরীক্ষায় এই জিনিসটা কমন চলে আসছে, এবং এটার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেশি। আচ্ছা, কোন পদের কোন দিককে ব্যক্তার্থ বলে? পদের কোন দিককে ব্যক্তার্থ বলে? পদের পরিমাণগত দিককে বলা হয় ব্যক্তার্থ, আর গুণগত দিককে বলা হয় জ্ঞাতার্থ। জ্ঞাতার্থ। আচ্ছা, সরি, বানানটি একটু ভুল হয়েছে। জ্ঞাতার্থ। ওকে। আচ্ছা, কোন ক্ষেত্রে দ্বিকোটিক বিভাগের গুরুত্ব নেই? কোন ক্ষেত্রে দ্বিকোটিক বিভাগের গুরুত্ব নেই? আচ্ছা, এটা কি গবেষণা, বিজ্ঞান, দর্শন, না যুক্তিবিদ্যা? গবেষণা, বিজ্ঞান, দর্শন, না যুক্তিবিদ্যা? এটা হবে বিজ্ঞান। তার কারণ হলো গবেষণা ক্ষেত্রে, দর্শন ক্ষেত্রে, যুক্তিবিদ্যার ক্ষেত্রে দ্বিকোটিক বিভাগের গুরুত্ব আছে। দ্বিকোটিক বিভাগটা কি? এই যে দেখো, কোনো জিনিসকে যখন দুয়ে দুয়ে ভাগ করা হয়, একদম প্রথমে আছে কি মানুষ, প্রাণী। প্রাণীকে কয় ভাগে ভাগ করছে? মানুষ, অমানুষ। আবার অমানুষকে দুই ভাগে ভাগ করছে, এশিয়াবাসী, এশিয়াবাসী। তাহলে দেখো, এইখানে যেই অমানুষ ছিল, এখানে যে এশিয়াবাসী ছিল, এদের কিন্তু আর বিভাজন করা হয়নি। তারপরে বাংলাদেশি, অবাংলাদেশি, বাংলাদেশিদের আবার ভাগ করছে দুই ভাগে। এটা না করে অবাংলাদেশিদের কিন্তু দুই ভাগে ভাগ করতে পারতো, তাই না? আবার এই যে তোমার বাংলাদেশিদেরকে দুই ভাগে ভাগ করছে, মুসলিম, অমুসলিম। মুসলিম, অমুসলিমদেরকে আবার শিক্ষিত, অশিক্ষিততে ভাগ করছে। আবার মনে করে এরকম বলতে পারে যে ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত, ইউনিভার্সিটিতে না পড়া শিক্ষিত, এরকম কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। আচ্ছা, এবং আজকের তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের লাস্ট প্রশ্ন: কয়টি মূল সূত্রের ভিত্তিতে একটি জাতিকে উপজাতি
বিভক্ত করা হয়, সেটা হলো একটি সূত্র। একটি সূত্র। এইসব প্রশ্নে সাধারণত অপশন এক হয় না, মানে একটি বা এক হয় না। এখানে হয়েছে, তার কারণ হলো, দেখো, যদি তুমি এইটাকে ভাগ করা দেখো যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু ভাগ করছে, যেরকম প্রাণীকে দুই ভাগে ভাগ করছে, সে মানুষ নাকি মানুষ না। তাহলে মূল বিষয়টা কি ছিল? মনুষ্যত্ব। তাহলে মানুষ আর এশিয়া, মানুষকে যে এশিয়াবাসী ও এশিয়াবাসীতে ভাগ করছে, এটা ভাগ করছে কিসের উপরের ভিত্তিতে? এটাকে ভাগ করছে তার লোকেশনের উপর ভিত্তিতে। এখানে ভাগ করছে তার লোকেশনের উপর ভিত্তি করে। তারপর এশিয়াবাসীকে আবার কয়েক ভাগে ভাগ করছে, বাংলাদেশি ও বাংলাদেশি। সেটা কি? সেটা এই ভিত্তিতে ভাগ করছে যে লোকটা বাংলাদেশে থাকে নাকি থাকে না, এই একটা জিনিসের উপর ভিত্তি করে। আবার এইখানে ভাগ করছে কিসের উপরে? এইখানে ভাগ করছে তোমার ধর্মের উপর ভিত্তি করে। এখানে তোমার বিষয় কি ছিল? এখানে তোমার বিষয় ছিল রিলিজিয়ান। আবার এইখানে বিষয় কি ছিল? এইখানে বিষয় হলো গিয়ে এডুকেশন। তাহলে দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্দিষ্ট একটা জিনিস বা একটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করছে। আচ্ছা, এখন তোমাদের সুবিধার্থে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, এবং এখানে বলা আছে যে যদি, যদি তো না, অবশ্যই তোমাদের সিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে, এবং তোমাদের 60টা থেকে, সরি, 60টাই কিন্তু অ্যান্সার করতে হবে। এবং এর থেকে যদি একটাও কম অ্যান্সার করো, নাম্বার কিন্তু অবশ্যই কমে যাবে। এর জন্য 11টা যে প্রশ্ন আসবে তার ভিতরে তোমাদের 60টা অ্যান্সার করতে হবে। একটা উদ্দীপক দিবে সংজ্ঞা। তোমরা যখন সংজ্ঞা দিবা, এরকম দেখো এখানে প্রশ্ন আসছে যে যৌক্তিক সংজ্ঞা কি। দেখো, সুন্দর একটা সংজ্ঞা দিছে: বস্তুত শব্দ বা শব্দের অর্থ যথার্থ ও নির্দিষ্ট করার মাধ্যমে বিষয়বস্তুর ধারণা সংক্ষেপে সুস্পষ্ট করার প্রক্রিয়া হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। এবং তোমাদের কাছে যখন সংজ্ঞা চাবে, তখন অবশ্যই 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 একটা করে উদাহরণ দেওয়া, যেরকম মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা একটা যৌক্তিক সংজ্ঞা। আচ্ছা, 2 নম্বরে দেখি, মানুষ হয়, আচ্ছা, মানুষ হয় প্রাণী, এখানে কোন সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে? এখানে ঘটেছে মূলত অতি ব্যাপক। এখানে বসে ঘটেছে অতি ব্যাপক। কিভাবে? প্রশ্ন হলো যে মানুষ হয় প্রাণী, এটা কোন নিয়ম অনুপপত্তি ঘটেছে? এখন অনুপপত্তির ইংরেজি কি? অনুপপত্তির ইংরেজি হলো গিয়ে ফ্যালাসি। এটা কিন্তু তোমাদের বারবারই আসে, ফ্যালাসি। তাহলে দেখো, মানুষ হয় প্রাণী। তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে তো কোনো সমস্যা নেই, কারণ মানুষ তো প্রাণী। কিন্তু সমস্যা হলো যে কুকুরও তো প্রাণী, বিড়ালও তো প্রাণী, ডলফিনও তো প্রাণী, তেলাপোকাও তো একটা প্রাণী, তাই না? তাহলে এই ডলফিন, কুকুর, বিড়াল, তেলাপোকা, এদের সাথে মানুষের তো আসলে পার্থক্য করা হলো না। তাহলে তোমাদেরকে এমন গুণ বলতে হবে যেটা হলো মানুষকে কুকুর, বিড়াল, ডলফিন এবং তেলাপোকা থেকে আলাদা করবে। সেটা কি? মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যেটা হলো অন্য কুকুর, বিড়াল, তেলাপোকা বা ডলফিনের থাকে না। এটা হলো অতি ব্যাপক। তাহলে তুমি প্রশ্নটা কিভাবে বলবা, উত্তর করবা? মানুষ হয় প্রাণী, এখানে অতি ব্যাপক অনুপপত্তির আহ অনুপপত্তির লঙ্ঘনজনিত, বা সরি, অনুপপত্তির নিয়ম লঙ্ঘনজনিত, সরি, অতি ব্যাপক নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে এটা তুমি প্রথম যেই প্যারা সেটাই দিলা। দ্বিতীয় প্যারায় তুমি কি বলবা? দ্বিতীয় প্যারা তুমি শুরু করবা যে অতি ব্যাপক লক্ষণজনিত অনুপপত্তি কি। আগে সংজ্ঞা দিলা, এটা এটার একটা উদাহরণ দিলা, এই যে মানুষ, মানুষ হয় প্রাণী, এই উদাহরণটাকেও তুমি ব্যাখ্যা করতে পারো, বা অন্য একটা উদাহরণকে ব্যাখ্যা করতে পারো, এবং ব্যাখ্যা করে এভাবে বলতে পারো যে মানুষ হয় প্রাণী, এটা ঠিক আছে, কিন্তু মানুষ একমাত্র একমাত্র জীব না যেটা হলো প্রাণী। মানুষের পাশাপাশি এরকম আরো জীব আছে যেগুলো হলো প্রাণী, যেরকম উদাহরণ এরকম। এর জন্য আমাদের যখন আহ কোনো সংজ্ঞা দিতে হবে, আমাদের এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে এমন গুণ বা এমন জ্ঞাতার্থ সেখানে উপস্থাপন করব যেটা অন্য কোনো আহ যে জাতি মধ্যে নেই, এরকম। তাহলে খ গেল। গ নাম্বার, উদ্দীপকের শিহাবের উক্তিতে যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? আচ্ছা, যুক্তিটা একটু দেখি। তাহলে শিহাব বলছে হাতি হলো চতুষ্পদী জীব। এই যে দেখো, এটাও কিন্তু একটা সমস্যা, চতুষ্পদী জীব মানে 4 পা ব্যবহার করে চলে, কিন্তু শুধুমাত্র হাতি তো 4 পা ব্যবহার করে চলে এরকম একমাত্র প্রাণী না, গরু চলে, ছাগল চলে, ভেড়া চলে, কুকুর চলে, বিড়াল চলে। তাহলে এখানেও কি ঘটেছে? এখানেও এই অতি ব্যাপক নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে তুমি শুরু করবা গ এভার নাম্বারে এভাবে, যে উদ্দীপকে শিহাবের উল্লেখিত যৌক্তিক সংজ্ঞার হলো তোমার এই যে আহ অতি ব্যাপক
নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে। খ নাম্বারে একইভাবে তুমি শুরু করবা যে এই এই ধরনের অনুপপত্তি কি, এইটার উদাহরণ কি, এরকম। তারপরে 3 নাম্বার যে প্যারা, 3 নাম্বার প্যারায় যে তুমি বিষয়টাকে আরো ব্যাখ্যা করে বলতে পারো যে শিহাব যদি হাতির সংজ্ঞা দিতে যে এরকম না বলে যদি এরকম বলতো, বা তুমি অতি ব্যাপক অনুপপত্তির আরো কয়টা এক্সাম্পল দিতে পারো, কিংবা অতি ব্যাপকের সাথে দেখা হলো আরেক ধরনের যেই ফ্যালাসি আছে কয়েক ধরনের, সেগুলার একটু সম্পর্ক তুমি তুলে দিতে পারো। আচ্ছা, ঘ নাম্বারে শিহাব ও মঈনের বক্তব্য তুলনামূলক আলোচনা করো। তাহলে আমরা তো দেখতেছি শিহাব কোন অনুপপত্তি ঘটেছে, অতি ব্যাপক, আর মঈন কি বলছে, না স্যার হাতি হলো হস্তি। তাহলে দেখো হাতি আর হস্তি তো একই জিনিস, সিনোনিমাস ওয়ার্ড, বাস একদম সিনোনিম। তাহলে মইনের ক্ষেত্রে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, সেটা হচ্ছে যে চক্রক বা সার্কুলার, মানে সে ঘুরে ফিরে একই কথাই বলছে। তাহলে তুমি এখানে বলতে পারো যে শিহাব ও মইনের বক্তব্যে দুই দুটি ভিন্ন ধরনের অনুপপত্তি ফুটে উঠেছে। তাহলে একদম প্রথমে তুমি এই যে শিহাব যা বলছে সেটাকে ব্যাখ্যা করলে, যে শিহাব যেটা বলছে সেটা অতি ব্যাপক অনুপপত্তি। অতি ব্যাপক অনুপপত্তি কি সেটা সংজ্ঞা দিলা, কয়টা উদাহরণ দিলা, কয়টা বৈশিষ্ট্য দিলা। তারপরে তৃতীয় প্যারাতে মঈনের যে অনুপপত্তি সেটা তুমি বললা যে উদ্দীপকে মঈন যে বলেছে হাতি হলো হস্তি, এটা এক ধরনের অনুপপত্তি যার নাম হলো চক্রক। আচ্ছা, তাহলে এইটার সংজ্ঞা দিলা, এটার এক্সাম্পল দিলা, এটার ডেফিনেশন দিলা। তারপরে 3টা প্যারা হলো, এবং এরপরে তুমি দেখো লাস্ট প্যারায় বলে দিতে পারলা যে শুধুমাত্র এই দুই ধরনের অনুপপত্তি নয়, আরো বিভিন্ন ধরনের অনুপপত্তি ঘটেছে, আহ, বিদ্যমান বা আছে বা রয়েছে, এবং সেগুলাকে তুমি লাস্টের যে প্যারা সেভাবে ব্যাখ্যা করলা। এরকম করে তুমি যদি প্রশ্ন লেখো এবং প্রশ্নে যদি কোনো ভুল না থাকে, আশা করা যায় যে যুক্তিবিদ্যা, যেটাকে অনেকে বলে যে আর্টসের বা মানবিকের ম্যাথ বা গণিত, তার কারণ হলো এখানে একদম কাটা নাম্বার আসে, একদম ধরাবাঁধা। মানে তুমি যদি মনে করো যে 30-এর 30টা এমসিকিউ তুমি ঠিক করছো, তাহলে আর প্রত্যেকটার সৃজনশীলে যদি ক খ একদম সঠিক হয়, তাহলে দেখা যাবে যে 70-এ তুমি আহ 65-66 বা এরও বেশি পেতে পারো, এবং এরও বেশি পাওয়ার কিন্তু এক্সাম্পল রয়েছে। তো সকলকে ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসে দেখার মাধ্যমে তোমাদের কিছু না কিছু হলেও সাহায্য হয়েছে। এই ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর যে টপিক সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং সৃজনশীল আসলে কিভাবে লিখতে হবে, এবং এর ভিতরেও কিন্তু আমরা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক যেগুলা বা এমসিকিউ এর মাধ্যমে কিন্তু এমন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের যেহেতু কালকে পরীক্ষা, সময় নষ্ট না করে তোমরা তোমাদের বই, গাইড এগুলো নিয়ে বসে পড়ো, এবং কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে আমাদের জানিও, তোমাদেরকে সাহায্য করার আমরা চেষ্টা করে যাব। তো সকলকে ধন্যবাদ। পরবর্তীতে স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি আয়োজনে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।